দর্শক আমন্ত্রণ 24 ঘন্টায় প্রেজেন্টেড বাই আকিজ সানশাইন। আপনার সঙ্গে আছেন মাহফুজ মিশু। রবি থেকে বৃহস্পতি 5 কর্মদিবসে যমুনা টেলিভিশনের স্টুডিও থেকে রাত 11টায় সরাসরি সম্প্রচারিত এই অনুষ্ঠানে আজ আমরা কথা বলবো সমসাময়িক বিষয়, এবং আমরা দেখছি নানান ধরনের কথাবার্তা, বিশেষ করে মাইলস্টোনের যে ট্র্যাজেডি এবং তার আগে পরের ঘটনা, সেটাকে কেন্দ্র করে সচিবালয়ে গতকালকে যে বিক্ষোভ, আক্রমণ পুলিশের, সেসব নিয়ে নানান ধরনের বিশ্লেষণ চলছে রাজনীতির মাঠে ময়দানে। সেই সাথে মুখ খুলছেন সরকারের উপদেষ্টার বাইরেও যারা সুশীল সমাজ বলে পরিচিত, তারাও নানাভাবে সরকারকে মূল্যায়ন করছেন। কেউ কেউ বলে বসছেন যে সরকারের ভেতরে সরকার রয়েছে, শক্ত করে কথা বলার সময় এসছে। একই সাথে যে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে এই সরকারের আবির্ভাব এবং আগের দীর্ঘমেয়াদী যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার, তাদের পদত্যাগে বাধ্য হওয়া, তারাও কেউ কেউ সরকারের বিরুদ্ধে কথা বলতে শুরু করেছেন। সেসব নিয়ে কথা বলবো আমরা। আলোচনার জন্য আমার সঙ্গে আছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জনাব শেখ রবিউল আলম। রবিউল ভাই, স্বাগত আপনাকে। আছেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ। ফয়েজ আহমেদ, আপনাকেও স্বাগত। এবং আছেন ইয়াসিন আরাফাত, তিনি বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরার সদস্য। আরাফাত ভাই, আপনাকেও স্বাগত। আসসালামু আলাইকুম। রবিউল ভাই, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। বিশেষ করে ধরেন, খুবই দুঃখজনক ঘটনা। আমাদের একজন পাইলট একটি যুদ্ধ বিমান নিয়ে তিনি নিজে তো তার জীবন দিতেই হলো, এবং তার পরিপ্রেক্ষিতে যে জায়গায় বিমানটি ভূপাতিত হলো, আমাদের বেশ অনেকজন শিক্ষার্থী মারা গেছেন, অনেকে এখনও কাতরাচ্ছেন হাসপাতালে। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে আমরা নানান ধরনের ঘটনা প্রভাব পড়ে দেখলাম। একটি স্কুলের শিক্ষার্থীর লাশ নাকি গোপন করা হচ্ছে, এরকম নানান সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা, শিক্ষার্থীদের শিক্ষা উপদেষ্টা, স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগের দাবি। এর পরিপ্রেক্ষিতে প্রধান উপদেষ্টা কালকে বিএনপি, জামাত, ইসলামী আন্দোলন এবং এনসিপি, 4টি রাজনৈতিক দল এবং আজকে 13টি, মোট 17টি দলের সঙ্গে এর মধ্যে বৈঠক সেরেছেন। তিনি সেখানে স্পষ্ট করে বলছেন ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে। এখন ষড়যন্ত্র যে হচ্ছে বা হওয়ার কথা, সেটা তো অবধারিতই ছিল। মানে 1 বছর পরে এসে যখন সরকার প্রধান এটা বলেন, তখন এটা আসলে কি বার্তা দেয়? মানে নতুন করে ষড়যন্ত্র হচ্ছে না, আগের ষড়যন্ত্রের ধারাবাহিকতা আরো শক্তিশালী হলো? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ বিরোধী সহালোচক এবং এই মুহূর্তে যারা যমুনা টিভির সাথে যুক্ত আছেন। 1 বছর পরে এসে ষড়যন্ত্র হচ্ছে, লক্ষণ দেখা যাচ্ছে বা লক্ষণ দেখা যাচ্ছে, এটা খুব দায়িত্বশীল বক্তব্য না। কারণ পতিত ফ্যাসিবাদী গোষ্ঠী তো আছে। অন্তর্বর্তীকালীন সরকারটা ব্যর্থ হোক, সেই ধরনের প্রচেষ্টাও আছে। রিজিওনাল আছে, ইন্টারন্যাশনাল আছে, আবার ধরেন ডোমেস্টিক্যালিও আছে। তবে এটা অনাকাঙ্ক্ষিত যে একটা দুর্ঘটনাকে কেন্দ্র করে আমরা যদি রাজনৈতিক কেউ সুবিধা নিতে চায়, সরকারকে অস্থির করতে চায়, অথবা সরকারকে ব্যর্থ করতে চায়, বিতর্কিত করতে চায়, সেটি কাম্য নয়। তবে জাতিগতভাবে আমাদের মধ্যে একটা দুর্বল দিক হচ্ছে আমরা গুজব, আমরা ধারণাপ্রসূত, মানে যেটাকে বলা হয় তথ্য নিয়ে কোনো সময়ে ক্ষুণ্ণ এবং ক্ষুদ্র স্বার্থে সোচ্চার থাকি বা সোচ্চার হই। এটা আমাদের কিন্তু আছে, আমাদের সোসাইটিতেই আছে। সরকারের যে জায়গায় ঘাটতি বা দুর্বলতা আছে, সেটা হচ্ছে সরকার করণীয় নির্ধারণে কোনো সময় ব্যর্থ হচ্ছে অথবা প্রলং করছে। মূল লক্ষ্য যেটি তাদের হওয়া উচিত ছিল, জাতির যে প্রত্যাশা বা ধরেন জাতির যে আকাঙ্ক্ষা, সেটা ধারণ করতে তারা সঠিকভাবে পেরেছে বলে আমার কাছে মনে হয় না। সংকটে পড়লে রাজনৈতিক দলগুলির সাথে আলোচনা করে কথা বলছে, তাদের সমর্থন চাইছে। কিন্তু রাজনৈতিক দলগুলি তো সমর্থন চাওয়ার প্রয়োজন নাই। রাজনৈতিক দলগুলি ঐক্যমতের ভিত্তিতে তো সরকারটা করেছে, তাই তো? সব শ্রেণী পেশার মানুষ ঐক্যমতের ভিত্তিতে করেছে, এবং এই সরকারের কাছে যে প্রত্যাশাটা মানুষের আছে, সেটাও সুনির্দিষ্ট। কিন্তু সরকার সেই প্রত্যাশাটা ধারণ না করে, ওই সরকারের মধ্যে, সরকার বলতে যে কথাটা দেবব্রত ভট্টাচার্য বলেছেন, যে তারা কিছু এজেন্ডা রাজনীতিতে একটা শক্তি তৈরি করা, অথবা সেই যে শক্তিটা তারা তৈরি করতে চায়, তাদের আনুগত্য অথবা তাদের পছন্দের একটা রাজনৈতিক শক্তি তৈরি করে তাকে আবার ক্ষমতার অংশ করা, অথবা রাষ্ট্র ব্যবস্থাপনায় ব্যক্তি বা গোষ্ঠীর, এই সরকারের সাথে যারা আছে, তাদের কিছু ধারণাটাকেই রাষ্ট্র ব্যবস্থাপনার জন্য অপরিহার্য করে রাজনৈতিক দলের উপর চাপিয়ে দেওয়া, কালেক্ষেপণ করা, এই জায়গাগুলি করার ফলে যেটা হয়েছে, সরকার মূল লক্ষ্যের বাইরে চলে গিয়েছে। এক বাক্য, রাষ্ট্র ব্যবস্থাপনার প্রতিদিনের যে রুটিন কাজ,
থাকে সেটাও ব্যর্থ হচ্ছে, পাশাপাশি জনগণের আকাঙ্ক্ষা ধারণ করে সমস্যা সমাধান করে দ্রুত একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে রাষ্ট্রকে নিয়ে যাওয়া এবং রাজনৈতিক দলগুলিকে একটা প্রতিযোগিতাপূর্ণ নির্বাচনে অংশগ্রহণ করে জনগণের পছন্দের সরকারের কাছে রাষ্ট্র ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়ার যে গুরুদায়িত্ব তাদের আছে, সেই জায়গাটা প্রশ্নবিদ্ধ হচ্ছে, অনৈক্য তৈরি হচ্ছে, অসন্তোষ তৈরি হচ্ছে। জি, ফয়েজ আহমেদ, আপনাকে এই প্রসঙ্গে জিজ্ঞেস করতে চাই, কিন্তু দুটো জায়গা। একটা হচ্ছে যে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, তিনি এই সরকারের বিশেষ করে আওয়ামী লীগের 15 বছরের দুর্নীতির শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ছিলেন, ফলে সেটি নিয়েই কিন্তু আপনারা দুর্নীতি এবং পরবর্তী যে পদক্ষেপ সেই বিচারাদি করছেন। উনি বলছেন সরকারের ভেতরেও একটা সরকার আছে এবং সেটা খুবই স্পষ্ট হচ্ছে দিনকে দিন। এবং আমরা এটার সঙ্গে, আমি জানি না এটা চোখে পড়েছে বা মানুষ আলোচনা করছে বলেই, কালকে যখন 4টি বড় দলের সঙ্গে বা প্রধান দলের সঙ্গে সরকার প্রধান বসলেন, তার একটি ছবি নিয়ে খুব আলোচনা, ছবির দুটো আলোচনার দিকে। একটা হচ্ছে নবগঠিত এনসিপির যে দুজন নেতা ছিলেন, নাহিদ হোসেন এবং তাদের দলটির সাধারণ সম্পাদক বা যিনি সদস্য সচিব আক্তার, সেই দুজনের গলায় ভিজিটর্স কার্ডটা ছিল না। এটি নিয়ে একটা আলোচনা, বাকি সবার গলায় রয়েছে যারা রাজনৈতিক দলের নেতা। আরেকটা আলোচনা হচ্ছে যে সরকার প্রধান হাসছেন, এখন প্রফেসর ইউনূসের মুখটাই হাসি হাসি এবং সঙ্গে আরও দুজন রাজনৈতিক নেতাও হাসছেন, দুজন বিএনপি নেতা। ফলে যখন রাষ্ট্রীয় শোক, 6 জন মানুষ তার সন্তানকে খুঁজে পাচ্ছেন না যারা স্কুলে ছিল, রাষ্ট্রীয় শোক ঘোষণা করে সরকার প্রধান, বা এটা মানুষের মনে এটা খুব বড় অপরাধ হয়তো না, কিন্তু মানুষকে কষ্ট দেয় কিনা, বা এই ছবি আপনারা বা প্রেস উইং কেন এই ছবিটাই বাইরে দিলেন? আপনাকে ধন্যবাদ। দেখুন, প্রথম বিষয়টা হচ্ছে যে আলাপটা করছিলেন যে 1 বছর পর এসে সরকার প্রধান বলেছেন যে ষড়যন্ত্রকারীরা মাথা ছাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে, সেই লক্ষণ দেখা যাচ্ছে। এইটা আপনি যদি খেয়াল করেন দেখবেন যে প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণের পর থেকেই বারবার বলেছে যে এই শক্তিটা সবসময় সক্রিয় হওয়ার চেষ্টা করে। আমরা একটা যুদ্ধাবস্থার মধ্যে আছি, প্রধান উপদেষ্টা বারবার বলেছেন, এবং এই যুদ্ধাবস্থাটা কী সেটাও উনি ব্যাখ্যা করেছেন বিভিন্ন সময়। সুতরাং আপনি অতি সাম্প্রতিক সময়ে যদি আপনি খেয়াল করেন, আপনি দেখবেন যে এই যে পতিত স্বৈরাচার আওয়ামী লীগ, তারা কিন্তু নানান ঘটনার মধ্য দিয়ে নানান উসিলা খুঁজে সক্রিয় হওয়ার বা তাদের তৎপরতা দেখানোর নানান চেষ্টা করছে। এই চেষ্টাটা কখন থেকে একটু বেশি পরিলক্ষিত হচ্ছে? যখন থেকে দেশের সবগুলি ক্রিয়াশীল রাজনৈতিক দল মোটামুটি একটি স্পষ্ট ধারণা পেয়ে গেছে যে কবে নাগাদ ইলেকশন হতে যাচ্ছে। ইলেকশনের প্রস্তুতি নিয়ে সরকার প্রধান সংশ্লিষ্টদেরকে নানান ধরনের নির্দেশনা দিচ্ছেন। দেখুন, আওয়ামী লীগ চেষ্টা করবে যে এখানে একটি সুষ্ঠু নির্বাচন কিভাবে বানচাল করা যায়, নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার ক্ষেত্রে কি কি ধরনের বাধা তৈরি করা যায়, কিভাবে নির্বাচন প্রলম্বিত হলে নানান জায়গায়, আপনি খুব স্বাভাবিক, নির্বাচন যত প্রলম্বিত হবে এখানে নানান পয়েন্টে নানান জায়গায় নানান ধরনের দুর্বলতা প্রকাশ পাবে, নানান ধরনের দুর্বলতা তৈরি হবে, সেই সুযোগগুলি আওয়ামী লীগই নিতে পারবে। সুতরাং তারা এটা চায়, মানে আওয়ামী লীগ নির্বাচন প্রলম্বিত করতে চায়। খুব আওয়ামী লীগ তো দেশকে একটি স্টেবল অবস্থায় অস্থিতিশীল রাখার চেষ্টা করবে। এই জন্য তারা কি করছে, তারা কোথাও কোথাও ঘটনা ঘটিয়ে সেটার সুযোগ নিচ্ছে, আবার কোথাও কোথাও কোনো ঘটনা ঘটলে সেটার সুযোগ নিচ্ছে। এই ঘটনা ঘটলে তার সুযোগ নেওয়ার যদি আপনি সাম্প্রতিক এক্সাম্পলে যান, সেক্ষেত্রে হচ্ছে এমন একটি মর্মস্পর্শী ঘটনা, একটি দুর্ঘটনায় কতগুলি মাসুম বাচ্চা একেবারে প্রাণ হারালো, সেই জায়গাটায় কত রকম তাদের যে ইন্ডাস্ট্রিয়াল লেভেল অফ স্প্রেডিং রিউমার, সেটা নিয়ে তারা সামনে হাজির হলো। তারা এখানে আজকে একটি ইন্ডিপেন্ডেন্ট ফ্যাক্ট চেকিং গ্রুপে দেখলাম যে এই শুধুমাত্র এই বিমান ঘটনাকে কেন্দ্র করে যেই পরিমাণ রিউমার ছড়ানো হচ্ছে তা অধিকাংশই হচ্ছে আওয়ামী লীগের বিভিন্ন অফিসিয়াল পেজ থেকে। সুতরাং বোঝাই যাচ্ছে যে মানুষকে কিভাবে উস্কানি দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এরকম পর্যায়ে সরকার প্রধান মনে করেছেন যে রাজনৈতিক দলগুলির সঙ্গে ওনার বসা প্রয়োজন। দেখুন, তার আগে ওনার দুজন উপদেষ্টা এবং আপনারা সহ প্রায় 9 ঘন্টা অবরুদ্ধ ছিলেন। এখন আসছি সে জায়গায়, রাজনৈতিক দল অবরুদ্ধ থাকার অবস্থাটা যদি আপনি বলেন, দেখেন ওই যেই স্কুলটিতে এত বড় একটা ঘটনা ঘটলো, ঘটনার পরদিন শিক্ষা উপদেষ্টা এবং আইন উপদেষ্টা স্কুলে গেলেন। ওনাদের পরিকল্পনা ছিল যে একজন শিক্ষিকা, আপনি জানেন যে খুব হৃদয় বিদারক ঘটনা, উনি মারা গেছেন অনেক বাচ্চাকে বাঁচাতে গিয়ে, 20 জনের মতো।
তো সেই শিক্ষিকার বাসায় যাওয়া, আশেপাশে থাকা শিক্ষার্থীদের পরিবারের সঙ্গে দেখা করা, সেখানে যে পরিস্থিতি তৈরি হয়েছে যে তারা 6টি দফা নিয়ে দাবি আন্দোলন করেছে। ওই মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে যাওয়া মাত্র ইমিডিয়েটলি উপদেষ্টারা বৈঠক করেছেন এবং তাদের প্রত্যেকটি দাবির সঙ্গে সরকার একমত। কোনোটি মানতে কোনো অসুবিধা আছে এরকম কোনো দাবিই নেই। তারা খুব শান্ত, তারা সহযোগিতা করছে সব বিষয়ে। কিন্তু আমরা খেয়াল করলাম স্কুলের বাহিরে একটা পর্যায়ে ভিতরেও কিছু মানুষ ঢুকে পড়েছিল, পরে আস্তে আস্তে তারা বের হয়ে গেছে। স্কুলের বাইরে ওই যে দিয়াবাড়ি গোলচত্বর এলাকায় সেখানে নানান ধরনের মানুষ এসে জড়ো হচ্ছে, যেটা পরবর্তীতে চিহ্নিত হলো বেশ কয়েকজন ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মী ওখান থেকে আটক হয়েছে। এখন মুশকিল হলো এই জায়গা থেকে বের আসা খুব সহজ, কিন্তু শুধু একটু শক্তি প্রয়োগ করা লাগতো, আইনশৃঙ্খলা বাহিনীকে একটু কঠোর হওয়া লাগতো। দুজন উপদেষ্টা নির্দেশ দিয়েছেন যে আমরা যদি প্রয়োজনে রাতের 12টা বেজে যায় আমরা এখানে থাকবো, আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু কোনোভাবেই অতিরিক্ত বল প্রয়োগের কোনো ঘটনা ঘটানো যাবে না। এটাতে আরও সুযোগ নেওয়ার চেষ্টা করবে, তাছাড়া সরকারের পলিসিটা ওই বল প্রয়োগ নয়। আপনি যদি কালকের মিটিংয়ের ওই ছবিটা নিয়ে একটু ব্যাখ্যা করেন। এখন আসছি, দেখুন এইটা ব্যাখ্যা করা লাগতেছে, এটা খুব মানে দুঃখজনক, এটা খুব লেম যে আপনি যদি একটি ছবির কথা বলছেন যে ওখানে এনসিপির দুজন নেতার গলায় হচ্ছে ভিজিটার্স কার্ড ঝুলানো ছিল, যেটা দাঁড়ানো ছবি। আবার আপনাদের টেলিভিশন সহ সকল টেলিভিশনে যে ভিডিও ফুটেজগুলি দেখা হয়েছে বসার ছবি যেখানে মিটিং আছে সেখানে কিন্তু তাদের গলায় ঠিকই ভিজিটার্স কার্ডটা ঝুলছিল। ছবি তোলার সময় তারা কি কারণে তাদের ভিজিটার্স কার্ড পকেটে রেখেছে বিষয়টা কিন্তু এরকম নয় যে এই ভিজিটার্স কার্ড কেন লাগে, আপনি ওখানে ঢোকার সময় লাগে, এমন নয় যে এটা সার্বক্ষণিক আপনাকে গলায় ঝুলিয়ে ঘুরতে হবে, দৃশ্যমান রাখতে হবে না। এখন আপনি এখানে কারা এসেছে প্রত্যেকে লিস্ট নিয়ে এসেছে বা ভিজিবল রাখতে হয় সম্ভবত, সেই আলোচনায় আমি যাচ্ছি না। মানে এটা নিয়ে না লম্বা ব্যাখ্যার কোনো বিষয় নেই। ওনারা দুজন কেন সেটা খুলে তাদের পকেটে রেখেছিলেন এটা তাদের একান্ত ব্যক্তিগত ইস্যু। সো এইটা নিয়ে যে সব কিছুতে খুঁজে খুঁজে যে এক ধরনের খুঁত ধরার চেষ্টা, সেইটা আর জাতীয় নেতৃবৃন্দের সঙ্গে কথা বলার সময় বা ছবি তোলার সময় হাসি মুখ ছিল, এটা নিয়ে হাসি মুখ তো ছিলই, কেন ছিল এটা নিয়ে আর আমার কোনো ব্যাখ্যা দেওয়ার কিছু না, হাসি মুখ ছিল দেখা গেছে, একদম পরিষ্কার। মানে আপনি এটাকে স্বাভাবিকভাবেই দেখতে চাচ্ছেন, খুবই স্বাভাবিক। যে ইয়াসিন আরাফাত ভাই, বিচার ব্যবস্থার ভেতরে একটা ভয় ঢুকে গেছে, বিচারকরা রায় দেবেন না দেবেন সেটা নিয়ে ভয় পাচ্ছেন, এই অভিযোগ করেছেন ব্যারিস্টার সারা হোসেন। ব্যারিস্টার সারা হোসেনের গত 15-16 বছরের আওয়ামী লীগের সময়ের ভূমিকা কিন্তু আমরা জানি, তার পিতার ভূমিকা জানি। এই কথা উনি কেন বলছেন সুপ্রিম কোর্টের এত সিনিয়র একজন আইনজীবী হয়ে? তাহলে পরিবর্তন কি হলো আসলে বিচার ব্যবস্থায়? আপনারাও কি এটা ফিল করেন যে বিচারকরা ভয় পান? বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই টকশোতে সম্মানিত সঞ্চালক, আমার সাথে দুজন বিজ্ঞ আলোচক এবং দর্শক যারা দেখছেন সকলকে শুভেচ্ছা জানাচ্ছি, সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখেন, আপনার আগের যে প্রশ্নটি দুজন ব্যাপারে ছিল যে সরকারের ভিতরে সরকার, এটার সাথে এই বিষয়ে একটা যোগসূত্র আছে কিছুটা হলেও। রাষ্ট্র যারা পরিচালনা করছেন তাদের দক্ষ হাতে পরিচালনা করার ব্যর্থতা, এই পয়েন্টগুলো কথাগুলো আসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কারণ। আমরা দেখি রাষ্ট্র যখন কোনো ব্যবস্থা গ্রহণ করে, ব্যবস্থা গ্রহণের ঘোষণা আসতে আসতেই রাতে 3টা বেজে যায়। এই যে ব্যবস্থাপনার অদক্ষতা বা কারেন্ট ইস্যুকে সামনে নিয়ে তড়িৎ গতিতে সিদ্ধান্ত নিতে গিয়ে কোনো রসনালো পড়বে কিনা, কারো বিরাগবাজন হবে কিনা, আমরা ইতিপূর্বে দুজন উপদেষ্টার ক্ষেত্রে দেখেছি তাদের মন্ত্রণালয় চেঞ্জ হয়ে গেছে কোনো না কোনো ইস্যুতে। এই বিষয়গুলো এখানে সামনে আছে। দেখেন, বিচার বিভাগ বা অন্যান্য যে রাষ্ট্রের অর্গানগুলো, এগুলো রিফর্ম করার যে প্রক্রিয়া আরও দ্রুত হওয়ার কথা ছিল, সে জায়গায় কিন্তু সামনে তেমন আগায়নি। আজকে সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ জায়গা, সেখানে গেট পর্যন্ত যাওয়ার সুযোগ বলছি, মানে তারা তো আগে শুরুতে গেটে ছিল। একটা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গা, তার আশেপাশের নির্দিষ্ট এরিয়া সরকার আগে থেকে কর্ডন করে রাখে, নিরাপত্তা বাহিনী থাকে। তো সে পর্যন্ত যাওয়ার সুযোগটা কে করে দিচ্ছে? এটা কি সরকারের ভিতরের দুর্বলতা না সরকারের পলিসির অংশ? গেট পর্যন্ত যাওয়ার সুযোগ পাওয়ার কারণেই তো তারা গেট ভেঙে ভিতরে ঢুকতে পেরেছে, সেনাবাহিনীর মতো ফোর্স থাকার পরেও। এজন্য এই প্রশ্নগুলো এখন নতুন করে আবার সামনে আসছে বিগত মাইলস্টোনের দুঃখজনক ঘটনার পরিপ্রেক্ষিতে। এটাকে ইস্যু করে নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী ছাত্রলীগ যে প্রোপাগান্ডা চালানোর চেষ্টা করেছে, একটা
আলাদা পরিবেশ তৈরি করার চেষ্টা করছে, তখন বিষয়গুলো সামনে আসছে। জামাতের আমির মহোদয়ও শতাধিক শিক্ষার্থী মারা গেছেন, আমি এইটা আপনারা নিউজটা কিসের ভিত্তিতে বলছেন এই আসলে? নিউজটা আমি ওনার কণ্ঠে এখনো শুনিনি, এরকম কিছু নিউজ কিন্তু আমি ফটোকার্ড দেখেছি। জি, আমি প্রথম আলোর মতো জাতীয় দৈনিকে পড়েছি। আচ্ছা, তো এখানে দেখেন ছাত্র সংখ্যা কত ছিল, সেখানে কোন ক্লাসে কত ছাত্র, কোন কোন ক্লাসের উপরে পড়েছে, এটা নিয়ে আমার মনে হয় দুম্বজাল হওয়ার কোনো কারণ নাই। কিন্তু আমি আগে যে কথাটা বললাম যে একটা বিষয় জাতিকে জানাতে যে দেরি করার ব্যর্থতা, সেখান থেকে কিন্তু রিউমার সরানোর সুযোগগুলো পেয়ে যায়। আমরা যদি জাতিকে শুরুতে জানাতে পারতাম যে ক্লাস 3, বিশেষ করে ক্লাস 3-র উপরে এই জেট বিমানটি ভেঙে পড়েছিল, তাহলে ক্লাস 3 প্লাস আশেপাশের ক্লাসে কতজন ছাত্রছাত্রী ছিল। ওই সময় আবার মূল ক্লাস ছিল না, কোচিং ক্লাস ছিল। তো বিচার বিভাগ বলেন বা সামগ্রিক বিভাগ বলেন, এখানে কিছু ভয় দুর্বলতা তো আছেই। দেখেন, রাষ্ট্রের 5 আগস্টের পরবর্তী সময়ে একটা অংশ পালিয়ে গেছে, এটা গুরুত্বপূর্ণ ব্যক্তি, পুলিশ অফিসার বলেন, বিচারপতি বলেন, বিভিন্ন জায়গা থেকে। কিন্তু আওয়ামী লীগের সাজানো যে প্রশাসন, তার বেশিরভাগ তো রয়ে গেছে। এখন তারা তাদের যে বিভিন্ন সময় অপকর্ম করেছিল, সে অপকর্মের জায়গায় যে আপনি এখন রায় দিতে গিয়ে, কথা বলতে গিয়ে আপনার সে আগের অপকর্মটা উন্মোচিত হয়ে যায় কি না, এখানেও কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ কারণ। দ্বিতীয় হচ্ছে 5 আগস্টের পরবর্তী সময়ে যারা বিভিন্ন জায়গায় পজিশন নিয়েছে, তাদেরও একটা থ্রেট এখানে গুরুত্বপূর্ণ কারণ। এরপর আরেকটা গুরুত্বপূর্ণ কারণ দেখেন, জামাত ইসলামী যে বিষয়ে বলেছিল, তারেক রহমানের সাথে লন্ডনে যে বৈঠকটি হয়েছিল, ওই বৈঠকের পরপরই সেখানেই নির্বাচনের আগের তারিখ থেকে ফেব্রুয়ারি ঘোষণা দেয়াটাও এই প্রভাবের গুরুত্বপূর্ণ একটা কারণ হতে পারে। যারা প্রশাসনে থাকে তারা মনে করছে যে আমরা তো মেসেজ পেয়ে গেছি, সুতরাং আমরা এই সুযোগগুলো কাজে লাগে। আমি রবি ভাইকে এটা একটু জিজ্ঞেস করি, রবি ভাই, এই বিভেদ তৈরিতে সরকারের দায় আছে। জামাতের ইয়াসিন আরাফাত ভাই একটু বললেন, বিশেষ করে তারেক রহমানের সঙ্গে জামাতের আমিরের বৈঠকের পরে, এবং আজকে বিভেদ তৈরিতে সরকারের দায় আছে এই কথা বলছেন এবি পার্টির যিনি চেয়ারম্যান আমাদের মঞ্জু ভাই। আপনারাও কি আসলে মনে করেন জামাতের সঙ্গে বিএনপির যে বিভেদ, সেটার সুযোগ অন্য পক্ষ নিতে পারে বা নিচ্ছে, এবং এই বিভেদটা তৈরির পেছনে সরকারেরও কোনো ভূমিকা আছে? না, আমি সরকারের ভূমিকা খুব একটা দেখছি না, আমি ওভাবে দেখতেও চাই না। বিএনপির সাথে সরকারের বসার প্রয়োজনই রয়েছে, কারণ বিএনপির সাথে না বসলে বাংলাদেশের সাথে বসা হয় না। বিএনপির সাথে না বসলে বাংলাদেশের জনগণকে ধারণ করে কোনো পলিসি মেকিং সম্ভব হয় না। অর্থাৎ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে বসতেই হবে, এটা সরকার বোঝে, জানে, এবং তারা বসেছে। নির্বাচন সরকার চেয়েছিল এপ্রিলে করতে, আমাদের দাবি ছিল ডিসেম্বরে। আলোচনা করে ফেব্রুয়ারিতে মাঝামাঝি একটা জায়গায় আসা গিয়েছে। রোজার আগে হওয়া দরকার, এটা জামাতও অনুধাবন করেছে, জামাতের আমিরও বলেছে যে তিনি মনে করেন রোজার আগেই নির্বাচনের সবচেয়ে উপযুক্ত পরিবেশ। বিএনপির সাথে বসলেই গত্রদাহ, সমস্যাটা এখানে। কারা ভাবে? যারা মনে করে সরকারটা তাদেরই, ওই সরকারের মধ্যে যে সরকার, যারা সরকারকে আনুকূল্যে রাখতে চায়, যারা সরকারকে তাদের মতো করে ব্যবহার করতে চায়, যে রাজনৈতিক সত্যি জনগণ করতে প্রত্যাখ্যিত, ইলেকশন করলে 3টে সিট, অথবা যাদের ইলেকশন করে কোনো সিট পাওয়ার সুযোগ হয়নি, আদৌ হবে কিনা, তারাই সরকারটাকে তাদের অনুকূলে রেখে বা সরকারের আস্থাভাজন থেকে রাষ্ট্র ব্যবস্থাপনার অংশ হতে চায়, ভাগ পেতে চায়, জনরায় উপর নির্ভর না করে। তারা এভাবে ভাববে, এটাই স্বাভাবিক। আমরা যেটা মনে করি যে এখন সরকারের যে বিতর্ক বা যে ব্যর্থতাগুলি আসছে, সেটা আরও জোরালোভাবে আসবে এই কারণে, যেটা অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতার কিছু সীমাবদ্ধতা থাকে। যেমন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ফাংশন করছে না, করবে না, এটাই স্বাভাবিক। করে না, একটা নির্দিষ্ট টাইম করে। তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের সীমিত সময়, সীমিত পরিসর, সীমিত ক্ষমতা তা থাকতো না। এই জন্য নির্বাচিত সরকার দরকার হয়। তো এই যেটা 1 বছরের মতো হয়ে গিয়েছে, এখনও ধরেন নির্বাচন যদি ফেব্রুয়ারিতেও হয়, প্রায় 2.25 বছর, সেই নির্বাচনের রোডম্যাপ এখনো সুস্পষ্ট না। মানুষ ভোটমুখী হবে, অথবা ধরেন দ্বিধাদ্বন্দ্ব ভুলে গণতন্ত্রের প্রতি হবে, আপনার গণতন্ত্রমুখী হবে, সেই জায়গাটা সরকার এখনো জনগণকে সেই মেসেজ দিতে পারেনি পরিষ্কারভাবে। যার ফলে যেটা হয়েছে, মানুষ এখন দ্বিধার মধ্যে আছে, শঙ্কার মধ্যে আছে। এই যে ধরেন আওয়ামী লীগের অপশাসন, দুঃশাসন, গুম, হত্যা নিয়ে কোনো আলোচনা আছে? এই যে মানে লক্ষ লক্ষ কোটি টাকা, 28 লক্ষ কোটি টাকার উপর পাচার হয়েছে, 18 লক্ষ কোটি টাকার উপর ব্যাংক থেকে ঋণ নেওয়া হয়েছে, বিভিন্ন বাইরের অর্থনৈতিক সংস্থা বা ব্যাংক থেকে নেওয়া হয়েছে। সেগুলি নিয়ে কোনো প্রচার আছে? সেগুলি নিয়ে আপনি দেখছেন কোনো প্রচার আছে? হানাহানি, এখন অনৈক্য, সংস্কারের কোন ইস্যুটি
একেবারে গুরুত্বপূর্ণ নয় রাষ্ট্র ব্যবস্থাপনায়, কিন্তু ওইটা মানলে ক্ষমতা একটু ছোটখাটো ভাগ পাওয়া যায়। এই যে ক্ষমতার ভাগের রাজনীতি, ছোট রাজনৈতিক দল হয়ে সেখানেই আমরা সব নিবন্ধিত হয়ে গিয়েছি। আমাদের মনোসংযোগ ওই জায়গায়, এবং সরকারি সংস্কারের নামে মাসের পর মাস একবার চোখ মিটিং করছে, খাওয়া দাওয়া সুন্দর, ড্রেস আপ সুন্দর, দিন শেষে কয় কি যে আরও আপনাদের ছাড় দিতে হবে, দ্রুত এত দিনের মধ্যে আসতে হবে। এই নাটক দেখার জন্য তো মানুষ আপনার স্বৈরাচার হটায়নি, ফ্যাসিবাদের পতন ঘটায়নি। মানুষ ফ্যাসিবাদের পতন ঘটাচ্ছে, ইয়েস আমাদের সংস্কারের প্রয়োজন আছে, এবং সেই সংস্কারের প্রবক্তা তো বিএনপি। এখন আপনি ধরেন, আমি অন্যভাবে কেউ নেবে কিনা আমি জানি না, যে আমাদের আমির বলছে, কালকেও বলেছে যে আমরা কোরআনের আইন বাস্তবায়ন চাই, শরিয়া আইন বাস্তবায়ন চাই। খুবই ভালো কথা, একটা রাজনৈতিক দল চাইতেই পারে, কারণ সেটা তার মূলনীতি হতে পারে, ঘোষণাপত্র হতে পারে, কিন্তু সেইটা বাস্তবায়ন করার জন্য সংস্কার কমিশনে একটা প্রস্তাব দিয়েছে নাকি জামাত? বলেন দিয়েছে যে না, রাষ্ট্রের এই আইনটি, এই বিভাগটি, অথবা সংবিধানের এই জায়গাটি আমরা শরিয়া আইনের এটা প্রচার চাই, আল্লাহর আইনের এটা প্রচার চাই, কোরআনের আইনের এটা ব্যবস্থা চাই, সেটা কিন্তু বলছে না। সেখানে গণতন্ত্র, সেখানে সব জায়গায় ঠিক আছে। আমার মানুষের কাছে গিয়ে একটু সময় নিয়ে মানুষকে, যেহেতু বাংলাদেশের মানুষ ধর্মীয় প্রতি সহানুভূতিশীল, এবং ধরেন ধর্মীয় শাসন অনুশাসনের প্রতি তাদের একটা দুর্বলতা আছে, শ্রদ্ধা আছে, সেটাকে কাজে লাগার জন্য যত যে বলা যায়, এই যে বহুরূপিতা, এই যে দ্বিচারিতা, সেটা জাতীয় ঐক্য এবং জাতীয় লক্ষ্যে পৌঁছাতে বাধা সৃষ্টি করছে। আসলে কি তাই করছে ইয়াসিন আরাফাত ভাই? সেই কথা আমরা শুনবো দর্শক, তার আগে ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরছে একটু পরে। দর্শক, বিরতির পর স্বাগত আরেকবার। জামাত নেতা মোহাম্মদ ইয়াসিন আরাফাত আছেন আমাদের সঙ্গে। ইয়াসিন ভাই, রবিউল ভাই অনেকগুলো প্রশ্ন তুলেছেন, এবং এই যে বিভেদ হচ্ছে বা সরকারের ভেতরে সরকার যে বিতর্ক, এইটার একটা বড় অভিযোগ সম্ভবত বিএনপির পক্ষ থেকে, উনি নাম বলেন নাই, কিন্তু দুটো দলের দিকে সেই তীর, একটি সম্ভবত জামাত, আমি যদি ভুল না বুঝি, আরেকটি নবগঠিত এনসিপি। ফলে সেইটাকে কিভাবে আপনারা দেখেন আসলে, এবং নির্বাচন দীর্ঘায়িত হলে আসলে জামাতের কোনো লাভ আছে কিনা? দেখুন, বিভেদের সূত্রটা আমাদের মিডিয়াতে আপনারা অনেকে বলার চেষ্টা করেন যে 5ই আগস্টের অভ্যুত্থানের সময় বিএনপি জামাত আপনারা এক ছিলেন, এখন কেন বিভেদ হলো। কথাটা আসলে মোটা দাগে সঠিক নয়। মানে আগে আপনারা এক ছিলেন। 2018 সালের যে নির্বাচন, সেখানে তো জামাতের সাথে আলাপ আলোচনা ছাড়াই ডক্টর কামাল হোসেনকে সামনে রেখে নির্বাচনের দিকে আগালো। জোটকে অকার্যকর করার ক্ষেত্রে বিএনপি যে ভূমিকা পালন করেছে, অর্থাৎ একটা জোট কার্যকর হয়ে সকল দল এক ফ্ল্যাট পরিবেশে আন্দোলন সংগ্রাম করে শেখ হাসিনার স্বৈরাচারকে পতনের ব্যাপারে সব আগ্রহী থাকলেও বিএনপি সে ব্যাপারে আগ্রহ প্রকাশ করে নাই। এরপর যুগপৎ আন্দোলন যখন হয়েছে, তখনও পর্যন্ত এক ব্যানারে এক ইস্যুতে আন্দোলন হওয়ার ব্যাপারে আলাপ আলোচনা হলো, সেটা আগায়নি। কিন্তু ছাত্র জনতা যখন মাঠে নামলো, তখন বাধ্য হয়ে হোক বা জগদ্দল পাথর মতো চেপে থাকা এই সরকার থেকে মুক্তি পাওয়ার যে প্রত্যাশা জনগণের, সেই জায়গায় হোক, সবাই এক প্ল্যাটফর্মে না আসলেও যার যার জায়গা থেকে আন্দোলন করেছে। সুতরাং জোট তো দৃশ্যমান ছিল না। এখন বিভেদের প্রশ্নটা যখন আসে, কোথা থেকে আসলো বিভেদের প্রশ্নটা? জামাত ইসলামের জায়গা থেকে 5 আগস্টের পরে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি, যে দুর্বৃত্তায়নের রাজনীতি থাকবে না, সন্ত্রাস থাকবে না, চাঁদাবাজি থাকবে না, দখলবাজি থাকবে না, কিন্তু যখন দেখা গেল এই জিনিসগুলো আবার পুনরায় দেখা যাচ্ছে, আগের ফেসিবাদের মতোই আচরণ দেখা যাচ্ছে, তখন তার প্রতিবাদ করা হলো। তখন থেকে দেখা যাচ্ছে জিনিসটাতে বিএনপি গোসা করলো যে না, চাঁদাবাজির কথা আমাদেরকে ইন্ডিকেট করে কেন বলা হচ্ছে। রুহুল কবির রিজভী সাহেব তো তিনি স্পষ্ট বললেন যে আমরা বুঝি না আপনার এই কথাগুলো কাকে বলেন। তো এই জায়গা থেকে জিনিসটা বিভেদ খোঁজা হচ্ছে। একটা আদর্শিক দলের জায়গা থেকে চাঁদাবাজি হলে আপনাকে তো অবশ্যই প্রতিবাদ করতে হবে, অন্যায় হলে, সন্ত্রাস হলে, দখলবাজি হলে তো প্রতিবাদ করতে হবে। জামাতও কোনো নেতাকর্মী যদি বলে, আপনি করবেন, সেটা প্রতিবাদ করবেন। আপনার রাজনৈতিক দল হিসেবে জনগণের পক্ষে তো আপনাকে থাকতে হবে, কিন্তু এটাকে বিভেদ হিসেবে দেখা হচ্ছে। আপনি দেখেন সাম্প্রতিক সময়ে জামাতকে নিয়ে যে স্লোগানগুলো বিএনপির মিছিলে দেয়া হয়, নাম ধরে ধরে, যেগুলো পতিত স্বৈরাচার দিত, যেই ভাষায়, যেই কণ্ঠে স্লোগান যেভাবে মিলাতো, এখন বিএনপির একদম মফস্বল থেকে শুরু করে কেন্দ্রীয় লিডার পর্যন্ত যে ভাষায় কথা বলছে, এগুলো তো বিভেদের চূড়ান্ত পরিণতি দেখা যাচ্ছে। কিন্তু জামাত তার জায়গা থেকে কখনো, তারেক রহমানকে নিয়েও তো এরকম স্লোগান হয়েছে, জামাত ইসলামী তার জায়গা থেকে, ইসলামী ছাত্র শিবির তার জায়গা থেকে কখনো বিএনপি, ছাত্রদল, জনাব তারেক রহমান বা কোনো ব্যক্তি বিশ্বের ব্যাপারে কখনো কোথাও কোনো টু শব্দ করেনি। আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, কিন্তু এই সরকারের উপরে তো আপনাদের প্রভাব কেমন? না, আমি বলি তো এই জায়গা, আমি কিছু
বলছি এই জন্য যে আমরা যখন বলি আমরা বলছি যে আমরা কোনো দলের বিপক্ষে নয়, আমরা চাঁদাবাজের বিপক্ষে, সন্ত্রাসের বিপক্ষে, দখলবাজের বিপক্ষে। দ্বিতীয় বিষয়টি ভাই যেটা বলছেন যে মাসের পর মাস আলোচনা হচ্ছে, নির্বাচনকে বিলম্বিত করা হচ্ছে, ছোটোখাটো দলগুলো এসে কথা বলছে। বা ছোট দল আর বড় দল বিষয় নয়, বিষয় হচ্ছে সংস্কারটা আপনি মানেন কিনা। যে জগদ্দল পাথরের মতো 16 বছর ধরে যারা ফেসিবাদ কায়েম করলো সমাজে, এখান থেকে উত্তরণের জন্য রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ের সংস্কারটা আপনি জরুরি মনে করেন কিনা। আপনি যদি মনে করেন না কোনো সংস্কার প্রয়োজন নেই, নির্বাচন দিয়ে দিন, তাহলে তো আগের সিস্টেমে থেকে গেল। কিন্তু এই জায়গা থেকে ছোট কিংবা বড় দলের প্রস্তাব বা কথা নয়, জিনিসটা গুরুত্বপূর্ণ কিনা। জিনিসটা গুরুত্বপূর্ণ হলে আপনি মানতে দেরি করছেন কেন? দেখেন আজকে পর্যন্ত সংস্কার ঐকমত্য কমিশনে যে বিষয়গুলো বিএনপি এখন একমত হয়েছে, তারা যদি আরও 1 মাস আগে একমত হতো, তারা যদি আরও 2 মাস আগে একমত হতো, তাহলে সংস্কারের কাজ তো আরো বহু আগে শেষ হয়ে যেত। কিন্তু বিএনপি তো বিএনপির মতো করে একমত হবে নাকি? না, ওনারা একমত হলেন কিন্তু দেরি করে একমত হলেন। দেরির জন্য তো ওনারাও অনেকাংশে দায়ী। এরপরে তিনি করছেন তো শরিয়া আইনের কথা বলছেন। আপনি শরিয়া আইন কি, একদম 30 সেকেন্ডে বলতে হবে। আপনি শরিয়া আইন কি আপনাকে সেটা বুঝতে হবে। আজকে জামাত ইসলামী যে প্রস্তাবগুলো দিচ্ছে, দেশের যে নিয়ম নীতিগুলো হচ্ছে, এখানে ইসলাম বিরোধী যদি কোনো বিষয় থাকে যেটা আমার জীবন আচরণের সাথে সাংঘর্ষিক, যেটা ইসলাম এলাও করে না, হারাম, জামাত ইসলাম অবশ্যই সে ব্যাপারে আপনাকে এখানে প্রস্তাব দিবে না। সুতরাং আল্লাহর এই জমিনে তার দিন প্রতিষ্ঠার যে কাজ, জমিন যার আইন চলবে তার, এই দৃষ্টিভঙ্গি থেকে তো আমরা আমাদের কাজ করে যাচ্ছি। আইন প্রতিষ্ঠার দায়িত্ব হচ্ছে যারা সংসদ সদস্য নির্বাচিত হন তারা। আমরা তো এই ম্যান্ডেট জনগণের কাছ থেকে নেয়ার প্রত্যাশায় জনগণের দ্বারা দ্বারা যাচ্ছি। আপনারা এমন ব্যক্তিকে নির্বাচিত করেন যারা সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে সংসদে গিয়ে আইন প্রণয়ন করবে। সে আইন অবশ্যই কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে পরিচালিত হবে। আমরা সেই ম্যান্ডেট নিয়ে জনগণের কাছে যাচ্ছি, সেভাবে জনগণের সাথে কথা বলছি। আর একটা কথা সংক্ষেপে বলছি, সেটা হচ্ছে উনি যেটা বলেন 3টা সিট আমরা পেয়েছি, কিন্তু ওনার জানা থাকা দরকার 1991 সালে আমরা 18টা সিট পেয়েছিলাম। আপনাদের সমর্থন একক নির্বাচনে জামাত ইসলামী 18টা সিট 1991 সালে পেয়েছিল। আরেকটা বিষয় বিএনপিকে কৃতজ্ঞতা স্বীকার করতে হবে, জামাত ইসলামের সমর্থন ছাড়া 91 কিংবা 2001 কিংবা কোনো সময় বিএনপি ক্ষমতা আসতে পারে নাই। এটা আপনাকে মানতে হবে এবং কৃতজ্ঞতা স্বীকার করতে হবে। একদম পরিষ্কার। ফয়েজ, আমাদের একজন স্বাস্থ্য উপদেষ্টা আছেন, জেনে ওনাকে, উনি ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাই ব্রাদার কোটা এসছে। ডক্টর ইউনূসের সবচেয়ে স্বজনপ্রীতির সবচেয়ে বড় উদাহরণ স্বাস্থ্য উপদেষ্টা। সবসময় বলে আসছে স্বাস্থ্য উপদেষ্টার কোনো প্রয়োজন নেই। কথাগুলো বলছেন হাসনাত আবদুল্লাহ জুলাই গণ অভ্যুত্থানের প্রধানতমদের একজন, এবং আমরা দেখেছি যে কোনো সংকট আগে হাসনাত আবদুল্লাহ সবার আগে যেত। এমনকি রাষ্ট্রীয় অতিথি ভবন, প্রধান উপদেষ্টা যেটি বাসভবন এখন, সেখানেও যখন কেউ গেছে সে গিয়ে তাদেরকে শান্ত করেছে। কি এমন হলো? হাসনাত কেন এই স্বরে কথা বলছেন? দেখুন, এই সরকারের তো নানান কর্মকাণ্ড নিয়ে সমালোচনার দুয়ার ডে 1 থেকেই ওপেন। হাসনাত আবদুল্লাহ এখন একটি রাজনৈতিক দলের নেতা। হাসনাত আবদুল্লাহ এই দেশের একজন নাগরিক। হাসনাত আবদুল্লাহ জুলাই অভ্যুত্থানের একজন অগ্রভাগের সৈনিক। সে তো সরকারের সমালোচনা করার মারাত্মকভাবে অধিকার রাখে, কোনো অসুবিধা তো নেই। সে যেটা বলছে, সে যেটা মনে করেছে, এটা একটা তার পলিটিক্যাল স্টেটমেন্ট। সেটা আরেকটা বিষয় যদি আপনি দেখেন, তার মানে স্বাস্থ্য উপদেষ্টাকে আসলে কোটায় নিযুক্ত। আমি আপনাকে সে জায়গায় আসছি। আরেকটা বিষয় আসে, দেখেন আপনি একটি রাজনৈতিক দল নির্বাচিত হয়ে যখন সরকার গঠন করে, কাকে কোন মন্ত্রী বানাবে, কিভাবে কোন মন্ত্রণালয় চলবে, এই সিদ্ধান্তটি নেন প্রধানমন্ত্রী। উনি তার দীর্ঘ রাজনৈতিক পথ চলায় উনি বুঝতে পারেন যে কোন মানুষটাকে দিয়ে কোন কাজটি হবে। ইনফ্যাক্ট দলের ভিতরেও যখন রাজনৈতিক দলগুলি তার সাংগঠনিক কার্যক্রম চালায়, সে সময় তাদের একজন দেখবেন স্বাস্থ্য বিষয়ক সম্পাদক থাকেন, একজন দেখবেন স্পোর্টস রিলেটেড সম্পাদক থাকেন, এরকম নানান পরিবেশ বিষয় থাকেন। ধরে নেওয়া হয় যদি ধরুন বিএনপি জয়লাভ করলো, বিএনপিতে তো এরকম ডজনখানেক লোক আছে যাদেরকে ওনারা স্বাস্থ্যমন্ত্রী বানাতে পারবেন, এরকম নানান। সো এই সরকার তো এমন কোনো সরকার গঠন হয় নাই যেটা দীর্ঘদিন থেকে নার্সিং করে তার অনেক লোক রেডি করে রাখা আছে। আর সরকার গঠন প্রক্রিয়ার পর এই ধরনের একটা ইন্টারিম গভর্নমেন্ট যখন হবে, তখন আপনার এটারও কোনো উপায় নেই যে এমন সব মানুষকে নিয়ে এসে আপনি আপনার এই ছোট্ট পরিষদটাকে সাজাবেন যেসব মানুষকে আপনি চেনেন না, জানেন না। এই স্বাধীনতাটুকু প্রধান উপদেষ্টার থাকে। উনি যাকে দিয়ে কমফোর্ট ফিল করবেন। একই সঙ্গে দেখুন, আপনি অনেক কাজের একজন লোক নিয়ে আসলেন, কিন্তু আপনার রানিং মেট হিসেবে উনি কার্যকর আপনি মনে করছেন না। সেক্ষেত্রে এখন আপনি দেখুন,
স্বাস্থ্য উপদেষ্টার কাজের নিয়ে সমালোচনা করছেন, সমালোচনার জায়গা আছে, অবশ্যই সমালোচনা করবেন, কোনো অসুবিধা নেই। সমালোচনা না করলে তো সংশোধনেরও কোনো জায়গা নেই। ধরেন স্বাস্থ্য উপদেষ্টা, আপনার সঙ্গে অফ এয়ারে যেটা আলোচনা হচ্ছিল, স্বাস্থ্য উপদেষ্টা সানগ্লাস পরে প্রেস ব্রিফিংয়ে এসেছেন, সেটা নিয়েও কথা হয়েছে। ওনার নিজের চোখের একটা অপারেশন হয়েছে এই 2 দিন আগে, সেজন্য এসেছেন। এখন আপনি ক্রিটিসিজমের জায়গাটা ইজ ওপেন। এবার দেখুন, এটা জাস্ট প্রসঙ্গক্রমে আমি বলে রাখি, এই হাসনাত আবদুল্লাদের দল এনসিপি, সেটাকেই কিন্তু আবার কেউ কেউ এই সরকারের দল বলে চালানোর চেষ্টা করে। ফলে সেই ইমেজ পুনরুদ্ধারের জন্য এরকম বলা হচ্ছে না তো আবার? এটা আপনি খতিয়ে দেখতে পারেন। হ্যাঁ, দেখুন, আমাদের কাছে ইমেজ কি জানেন? আপনি ভাইকে প্রশ্ন করছিলেন না যে সরকারের উপরে জামাতের প্রভাব কতটুকু? মারাত্মক, সিরিয়াস প্রভাব। জামাত যদি একাও চায় হয়তো সরকারকে ফেলে দিতে পারবে। আরও সিরিয়াস প্রভাব বিএনপির, এনসিপির, সাধারণ মানুষের প্রচণ্ড প্রভাব। এই সরকার কারো একার প্রভাবে বা একক প্রভাবের মধ্যে নেই, সবার প্রভাবের মধ্যে আছে। সরকার কারা গঠন করেছে? সরকার তো আমি আপনি গঠন করি নাই। এই ভাইয়ের দল ওনারা সবাই মিলে বসেই তো একটা সরকার গঠন করেছে। আমাদেরকে জামাতের ভাইয়েরা দেখা হলে নিয়োগকর্তা তো হাসনাতরা। কেন নিয়োগকর্তা হাসনাতরা? সবাই অভ্যুত্থানের সকল শক্তি। স্যার যদি তাই বলেন, ছাত্ররা বলেছে, ছাত্রদল ছিল না, ছাত্র শিবির ছিল না, তাদেরকে বাদ দিয়ে ছাত্র নাকি? তারা আন্দোলন করে নাই? তারা কি স্টেক তুলে নিতে পারবে? বিএনপি ছাত্রদল এই আন্দোলনের অংশ ছিল না? ছাত্রদলের এতগুলি মানুষ এখানে প্রাণ দিয়েছে, শিবিরের এতগুলি মানুষ প্রাণ দিয়েছে, তারা তো স্টেক তুলে নিতে পারবে না। তো সেই বিবেচনা আপনি যদি খুব টেকনিক্যাল জায়গায় যান, আমি সেটা বললাম। আমাদেরকে যখন জামাতের ভাইয়েরা দেখলে আপনারা বিএনপির কথা ছাড়া কিছুই করেন না, বিএনপির ভাইয়েরা দেখলে বলে জামাত দিয়ে সব প্রশাসন ভরিয়ে ফেলেছেন। এখানে আমার কতটা এই কমেন্ট করা উচিত হবে আমি জানি না, তবে কখনো কখনো কমেন্ট দেখে এরকম মনে হয় যে জামাতের এত পাওয়ার কোত্থেকে আসলো, পুরো প্রশাসন সব জামাতের, তাহলে কি জামাতের আসলেই এত লোক এই দেশে? তাহলে তো অন্যরকম হওয়ার কথা ছিল। বাস্তবতাটা এরকম না। বাস্তবতাটা হচ্ছে কি জানেন? বাস্তবতা হচ্ছে আমাদের পলিটিক্যাল লিডাররা ময়দানের আলাপ আর টেবিলের আলাপ একরকম নয়। আপনি খেয়াল করুন, ঐক্যমত্য কমিশনের সংলাপে যে আলোচনা হচ্ছে, এখানে পিআর সিস্টেম বলে কোনো এজেন্ডাই নেই। ময়দানে কিন্তু পিআর নিয়ে ওনারা কথা বলছেন। আপনি খেয়াল করুন যে হাসনাত আবদুল্লারা এখন সরকারের সমালোচনা করছে, আপনি সেটাকে সমালোচনা হিসেবে নিচ্ছেন, আবার তাকে এই দলের পার্টি বানাচ্ছেন। আপনি খেয়াল করুন, গতকালকে জনাব তারেক রহমান যে স্টেটমেন্ট দিয়েছেন ঐক্য নিয়ে, অসাধারণ বক্তব্য। আপনি কয়জন বিএনপি নেতাকে টকশোতে এসে ঠিক একই ধারায় দুজনকে কথা বলতে দেখেন? কয়জনকে? তার মানে কি? মানে হচ্ছে আমরা এই যে ভাই আপনি আগস্টের আগের অবস্থা এবং রাজনৈতিক দলগুলির বর্তমান অবস্থা নিয়ে কথা বলতে গিয়ে উনি 2018 ইলেকশন, তারপরে যুগপৎ আন্দোলনের জায়গায় গেলেন। আপনার কি কারণে মনে হয় যে 5 আগস্ট পরবর্তী সময়ে পলিটিক্যাল পার্টিগুলি যে ঐক্যমত্যের মধ্যে ছিল 5 আগস্ট পরবর্তী এসে একই রকম থাকবে? জামাত এবং বিএনপির মতাদর্শিক তো অনেক পার্থক্য আছে। এনসিপি ভিন্ন রাজনৈতিক চর্চা করছে, এবি পার্টি তার অন্যরকম এজেন্ডা নিয়ে মাঠে আসছে। তাদের প্রত্যেকের নিজ নিজ রাজনৈতিক বয়ান ভিন্ন হবে, আদারওয়াইজ তো সব এক পার্টি। এখন প্রশ্ন হচ্ছে গণতান্ত্রিক অগ্রযাত্রায় এবং ফেসিবাদ বিরোধী শক্তির ক্ষেত্রে আমাদের পলিটিক্যাল পার্টিগুলি এক কিনা, সেটা গুরুত্বপূর্ণ। এই জায়গায় যে ঝামেলাটায় তৈরি করে বিশেষ করে বড় বড় নেতাদের অনেক সময় পারস্পরিক সাংঘর্ষিক বক্তব্যে এত উত্তেজনাপূর্ণ বক্তব্য হয়, তখন নাগরিক হিসেবে আমরা আতঙ্কিত হই। রবি ভাই, আমার পদত্যাগ করার কোনো অভিপ্রায় নেই, কিন্তু আমাকে যিনি নিয়োগ করেছেন তিনি বললে পদত্যাগ করবে, শিক্ষা উপদেষ্টা বলছেন। তার মানে উনি নিজ থেকে পদত্যাগ করবেন না। তার পদত্যাগের দাবি মাইলস্টোনে উঠেছে, সচিবালয়ে গিয়েও 2 উপদেষ্টাকে নিয়ে কথা হয়েছে। বিশেষ করে স্বাস্থ্য উপদেষ্টাকে নিয়ে অনেকের আপত্তি আছে, কারণ ওনার ভিজিবিলিটি কম। এখন আমরা জানি না, ফলে ধরেন রাজনৈতিক সরকারের সময়ও কেউ পদত্যাগ করতে চান না, একটা অন্তর্বর্তী সরকার তারাও পদত্যাগ করতে চান না দাবির মুখে, অথচ তারা একটা জগদ্দল পাথর নামিয়েছে আন্দোলন সংগ্রাম করে। সেইটা খানিকটা সাংঘর্ষিক মনে হয় কিনা আপনাদের পলিটিশিয়ানদের কাছে? আমাকে যদি আপনি বলতে বলেন, এই যে ধরেন উপদেষ্টা খারাপ বলেননি, তারা তো দায়বদ্ধ নিয়োগকর্তার কাছে। নিয়োগকর্তা বললে পদত্যাগ করবে, জনগণের কাছে তো দায়বদ্ধ না তারা। যার ফলে কোন প্রতিষ্ঠান বা কত জনগণ তাদের পদত্যাগ চাইলো তার প্রতি দেখাতে হবে, সম্মান দেখাতে হবে বা দায়বদ্ধ থাকতে হবে, সেটা তারা মনে করে না। অতএব সেই জায়গা থেকে সঠিক বলেছেন, নিয়োগকর্তার কাছে দায়বদ্ধ, নিয়োগকর্তা বললে পদত্যাগ করবে। নিয়োগকর্তা কে? প্রধান উপদেষ্টা। তাই তারা মিন করেছে তাদের বক্তব্য, আমি যতটুকু বুঝেছি। তিনি চাইলে পদত্যাগ করবেন, নতুবা আর কার তারা কেয়ার করে না। না রাজনৈতিক দল, না জনগণ, না রাষ্ট্র, তারা কেয়ার করে না। যাই হোক, এই অনির্বাচিত সরকার এবং অন্তর্বর্তীকালীন সরকারের চরিত্র এরকম হয়, এর চেয়ে বেশি দরকার নেই তাদের কাছে প্রত্যাশা করার। তাদের গুরু যে দায়িত্ব আছে ওইটা পালন করলেই চলবে। বাংলাদেশের জনগণকে ঠিক করে নিতে হবে তাদের শাসন ব্যবস্থা প্রত্যক্ষভাবে কীভাবে তারা অংশগ্রহণ করবে। সেটার একমাত্র পথ ভোট, এবং একমাত্র পথ হচ্ছে জবাবদিহিমূলক সরকার এবং
আপনার জন আকাঙ্ক্ষা ধারণ করা সরকার, দায়বদ্ধ সরকার। শরিয়া আইনের কথা বলছিলেন উনি, শরিয়া আইন কিন্তু সুনির্দিষ্ট, এটা কোনো আলোচনা করে ঠিক করার বিষয় না। কোরআনের আইন যেমন ধরেন চুরি করলে হাত কেটে দেওয়ার বিধান রয়েছে শরিয়া আইনে। জামাত কি বলেছে যে আমরা ক্ষমতায় আসলে চুরি করলে হাত কেটে দেবো? বলতে বলেন। বলেছে যে ঘুষ সুদ হারাম, যারা সুদ খাবে বাংলাদেশে চলবে না। প্রচলিত ব্যাংক, ইন্টারন্যাশনাল যে সমস্ত ঋণ সহায়তাকারী সংস্থা আছে তার সাথে আমাদের অর্থনৈতিক আপনার লেনদেন এই প্রক্রিয়ায় চলবে না, নতুন প্রক্রিয়ায় চলবে, পুঁজিবাদী অর্থনীতি চলবে না, বলেছে নাকি? অর্থাৎ ভোটের রাজনীতিতে বিভ্রান্ত করার জন্য দ্বিমুখী আচরণ করা হচ্ছে। আরেকটা জায়গায় একটু বলতে চাই, চাঁদাবাজের কোনো রাজনৈতিক দল আমরা বলেছি, আমরা যাদেরকে প্রমাণ পেয়েছি বড় রাজনৈতিক দল, আমরা যে লোক 60 লাখের মতো কর্মীর বিরুদ্ধে যার মামলা হয় তার কর্মীর সংখ্যা কত, সেখানে আমরা কিন্তু উল্লেখযোগ্য সংখ্যা যাদের সম্পৃক্ততা পেয়েছি বহিষ্কার করেছি। জামাতের বিরুদ্ধে হয়েছে তো চাঁদাবাজির অভিযোগ হয়নি? কুড়িগ্রামে বলছি, জামালপুরে হয়েছে, তারপর ধরেন এই লোহাগাড়ায় হয়েছে, সাতকানিয়ায় হয়েছে, সিরাজগঞ্জে সরকারি অফিস দখল করে জামাতের কার্যালয় করেছে, আছে তো। উনারাও দু একজনকে বহিষ্কার করেছেন, করেননি তা বলছি না। চাঁদাবাজি নিয়ে রাজনীতির করার কোনো সুযোগ নেই, কারণ হচ্ছে এ দোষারোপেরও সুযোগ নেই। একটা রাষ্ট্র আছে, আইন শৃঙ্খলা বাহিনী আছে, প্রচলিত আইন আছে, তাদের বিরুদ্ধে তো বিএনপি প্রোটেক্ট করছে না, সরকার ব্যবস্থা নেবে, জোরালো ব্যবস্থা নেবে। এবং আমরা অনেককে আজীবনের জন্য বহিষ্কার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতেও তুলে দিয়েছি। সংস্কারের কথা বল, একটা বাক্য দিই, সংস্কারের কথা বল, প্রবক্তাটা আমরা। আজকে যে সংস্কার নিয়ে কথা হচ্ছে এটা আমাদেরই প্রস্তাবিত সংস্কারের অনেক অংশ, তার উপর ভিত্তি করে কোন কোন রাজনৈতিক দল এবং সরকার রাষ্ট্র ব্যবস্থাপনায় তাদের ডিজায়ারটা এস্টাবলিশ করতে চাচ্ছে, ওটা সংস্কার না। যে সংস্কার রাষ্ট্রের জন্য প্রয়োজন আমরা রাষ্ট্র ব্যবস্থাপনা করে জানি, যে সংস্কার রাষ্ট্র ব্যবস্থাপনাকে জনবান্ধব করে, জনগণের ক্ষমতায়ন করে, সেই সংস্কার করতে আমরা বদ্ধপরিকর, সেখানে আমাদের সহযোগিতা রয়েছে। সরকার প্রধান দলীয় প্রধান হতে পারবেন না, এই সংস্কার বিএনপি কেন চায় না? অধিকাংশ দল চায়, ঐক্যমত্য কমিশন বলছে। সেটি নিয়ে বিরতির পরে কথা বলি দর্শক, একটু পরে ফিরছি। দর্শক স্বাগত আরেকবার। আমরা কথা বলছি সরকার সংস্কার নিয়ে কথা বলছেন রবি ভাই। সরকার প্রধান দলীয় প্রধান হতে পারবেন না, অর্থাৎ দুজন ব্যক্তি, এইটা নিয়ে বিএনপি, এটা কি বিএনপিকে টার্গেট করে আপনারা মনে করছেন, নাইলে এটা মানতে আপনাদের আপত্তি কোথায়? না, আমরা মানছি না এরকম না, আমরা বলেছি যে এটা খুব অন্তরায় না, কারণ বাংলাদেশের সরকার এবং রাজনীতি এবং দল কিছুটা অঙ্গাঙ্গিভাবে জড়িত আছে আমাদের বাস্তব মানে রাষ্ট্র ক্ষমতা কাঠামোর ক্ষেত্রে। তো সেই জায়গায় সেটা কতটুকু কল্যাণকর হবে, কতটুকু ধরেন সংস্কার কার্যকর হবে, সেই জায়গায় ডিবেট আছে। আমরা ওটাকে একেবারে ধরেন রিজেক্টও করিনি, আবার অ্যাকসেপ্টও করিনি, ওটা আমরা বিবেচনায় রেখেছি। তবে আমরা মনে করি যে বাংলাদেশে 91, 96 এবং 2001 পর্যন্ত যে তিনটি সরকার ছিল, আমি যদি বলি, সেই সরকার প্রধান থেকে রাষ্ট্র ব্যবস্থাপনায় যে অগ্রগতি, যে জবাবদিহিতা, যেভাবে পার্লামেন্ট ফাংশন করছিল, সেটা খুব বেশি আমার মনে হয় না যে সাংঘর্ষিক হয়েছে অথবা অপব্যবহার হয়েছে। অতএব সেই ধারা অব্যাহত রাখা যেতে পারে। আবার যদি বলেন যে থাকতে পারবে না, সেটাও হয়তো করে দেখা যেতে পারে। এ ব্যাপারে বিএনপি খুব রেসিস্ট আমার কাছে তা মনে হয়নি। আমি আরেকটা জায়গায় একটু করছি, যেমন ধরেন আপনি বলছিলেন যে আমরা কি চাই সংস্কারে, আমরা হচ্ছে শক্তিশালী একটা সরকার হোক, সেই সরকারটা আবার জবাবদিহিও থাকুক, সরকারটা ফাংশন করুক, জনগণের ক্ষমতায়ন হোক, আবার ধরেন রাষ্ট্র ব্যবস্থাপনার গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক, জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণের সুযোগ হোক। এর সাথে সামঞ্জস্য রেখে আমরা একটা সংস্কার চাই। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ধারণা প্রসূত ইচ্ছাই কিন্তু সংস্কার হতে পারে না। নিশ্চয়ই আপনি আমার সাথে দ্বিমত করবেন না। আর সব সংস্কার একদিনে বসে, এক বৈঠকে বসে কয়েকজন গুটি কয়েক মানুষ, কেউ তো আমরা জনগণের প্রতিনিধিত্ব করছি না। আলটিমেটলি রাজনৈতিক দলগুলি কিছু করছে, কিন্তু এই সংস্কার কমিশন কি আপনারা যারা প্রস্তাবনাগুলি তৈরি করেছে তারা কি জনগণের প্রতিনিধিত্ব করছে কিনা? তো জনগণের অংশগ্রহণ ছাড়া কোনো সংস্কার হয় না, সেগুলি পার্লামেন্টে করা যেতে পারে। একটা বাক্য বলবো কিনা আমি জানি না, বলে দিই। ধরেন এনসিপি একটা নতুন রাজনৈতিক দল হয়েছে, 54,000 পৃষ্ঠা ট্রাকে করে নিয়ে গিয়ে নিবন্ধনের জন্য যাওয়া হলো। নিবন্ধনে মাত্র কয়েকটা শর্ত পূরণ করা লাগে, সেটা কিন্তু হয়নি। এরকমভাবে যদি রাজনীতি এবং ধরেন নিবন্ধন বোঝে সমস্যা, কারণ 50টি উপজেলায় 200 করে যদি ভোটারের সই লাগবে, 54,000 পৃষ্ঠা গেল, এই 10,000 লোকের সই অ্যারেঞ্জ করতে পারলো না। তারা আবার কিন্তু 300 আসনে উইন করার ভাবনা দেখছে। এই যে গল্প কাহিনী, ভাবনা, বক্তব্য সর্বস্ব রাজনীতি ক্ষতি করছে। জি জি ফয়েজ ভাই, আর একটা জিনিস হচ্ছে যে ডক্টর হোসেন জিল্লুর রহমান, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক, উনি বলছেন যে শক্ত কথা বলার সময় এখন সরকারের এই 1 বছরের পারফরমেন্সকে মূল্যায়ন করে। তার মানে কি এতদিন সবাই শক্ত কথা বলে নাই, নাকি শক্ত কথা বলতে ভয়ও ছিল?
ভয় সরকার পায়, মানুষকে পায়, ভয় না, মানুষ পলিটিক্যাল পার্টিগুলিকে পায়। ভয় তো পাই, ভয় তো ছিল। সরকার যদি ভয়ের ঊর্ধ্বে উঠে যায় শেখ হাসিনা হয়ে যাবে, সেটাও নলাভ। আর শক্ত কথা বলার সময় হ্যাঁ, এটা শুধু হোসেন জিল্লুর স্যার যেটা ইন্টারভিউতে বলেছে একটা কাগজে, উনি নয়, গতকালকে এবং আজকে যে সমস্ত পলিটিক্যাল পার্টিগুলির সঙ্গে সরকার প্রধানের বৈঠক হয়েছে, ওনারা পরামর্শ দিয়েছেন যে আরও কঠোর হতে হবে। দেখুন, কঠোর হওয়ার ক্ষেত্রে দুটো প্রক্রিয়া। একটা হচ্ছে যে শুরুর দিকেই যদি আমাদের সরকারের ফরমেশনটা অন্যরকম হতে পারত, সেরকম হলে শুরুতে অনেক কিছু কঠোর হতো। আবার শুরু থেকেই চেষ্টা করা হয়েছে, আপনি দেখুন কোনো অধিকারকে কিন্তু বন্ধ করে দেওয়া হয়নি, সংবিধানের কোনো অনুচ্ছেদকে, কোনো ধারাকে, কোনো কিছু স্থগিত বা জরুরি অবস্থা তো হয়নি। সব কিছুকে একটি স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যে রেখে কমপ্লিটলি ভঙ্গুর এক বাস্তবতায় যখন একটা সরকার শুরু করে, শুরুতে যদি অনেক কঠোর মনোভাব পোষণ করে, তাহলে কিন্তু সব কিছুকে নিয়ন্ত্রণে আনা বা একটা মানে আপনার পরিচ্ছন্ন জায়গার মধ্যে নিয়ে আসাটা কঠিন। সরকারের আরেকটা বিষয় হচ্ছে, একটা খুব যৌক্তিক সমালোচনা আছে যে সরকার অনেক ক্ষেত্রে দুর্বল, অনেক ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে দেরি করে, অনেক ক্ষেত্রে হ্যাঁ সরকারের অভিজ্ঞতার ঘাটতি আছে, এটা সরকার বারবারই স্বীকার করে। এবং সরকারের ভিতরে জানি না এটাকেও সরকারের ভিতরে সরকার কেউ বলে কিনা, সেটা হচ্ছে সরকার যে ব্যুরোক্রেসি দিয়ে চলে, এই ব্যুরোক্রেসি যে শুরু থেকেই আমাদেরকে খুব সহযোগিতা করছিল বিষয়টাই তা নয়, এখন তো করছে। আরেকটি আমি সেটা বলছি আপনাকে, আরেকটি বিষয় হচ্ছে, ভাই খুব ভালো করে জানবেন, এটা উনিও জানবেন, ওনারা পলিটিক্স করে, বাংলাদেশের বাস্তবতায় যখন একটি নির্বাচনের একদম নর্মাল প্রক্রিয়ার মধ্যে যখন একটি রাজনৈতিক দল তার 5 বছর মেয়াদ শেষের দিকে থাকে, একটি নির্বাচন উপযোগী সময় তৈরি হয়, সে সময় কিন্তু আপনি প্রশাসনের মধ্যে দেখবেন একটা ডিলেডালা ভাব চলে আসে, তারা কে আসে ক্ষমতায়, কার জন্য কি করবো না। সেই জায়গায় এই সরকার আসার পর থেকেই কিন্তু এক ধরনের কে আসে সেই বাস্তবতা আছেই, খুব বাস্তবসম্মত কারণে। সুতরাং অনেকের মধ্যে এই ধরনের ডিলেডালা ভাব আছে। এই টোটাল বিষয়টাই কিন্তু সরকারকে ম্যানেজ করে চলতে হচ্ছে। সরকার নিজেদেরকে ম্যানেজ করতে হচ্ছে প্রশিক্ষিত করার জন্য কাজের মধ্য দিয়ে, যাদেরকে নিয়ে কাজ করছে, যারা অভিজ্ঞ আমলাতন্ত্রে, তাদের অসহযোগিতা আছে, তাদের মধ্যে দোষর আছে, তাদের মধ্যে কাজ করবে কি করবে না এই ধরনের কনফিউশন আছে, সব মিলিয়ে তো একটা বাস্তবতা। ভাই, একদম শেষ সময়ে জামাতের একজন সিনিয়র নেতা বলেছেন পরিস্থিতির অবনতির একটা পরিকল্পিতভাবে চেষ্টা করা হচ্ছে। এই চেষ্টাটা কারা করছে? অবনতি ঘটলে আসলে কার লাভ? বিএনপির তো অভিযোগ যে এই সরকার যতদিন দীর্ঘমেয়াদী হবে, মানে অন্তর্বর্তী সরকার, ততটা নাকি জামাতের লাভ। দেখেন, বিএনপি কথার মুখে কথা বলার জন্য কথাটা বলছে, রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য কথা বলছে, কথা বলে কত উপরে থাকা যায় তার জন্য কথা বলছে। আমরা এখানে সুস্পষ্টভাবে বলছি, যারা 5 আগস্টের পূর্ববর্তী সময়ে রাস্তায় পিস্তল নিয়ে ছাত্রছাত্রী জনতার উপরে হামলা চালিয়েছিল, দৃশ্যমান ছবি আছে, তারা প্রকাশ্যে ঘুরে বেড়ায়, তাদেরকে গ্রেপ্তার করছে না এখনো। এরকম গ্রেপ্তার করার জায়গা থেকে আবার প্রশাসনের ভিতরে যারা ঘাপটি মেরে থাকা, এটা কে গ্রেপ্তার করবে? সরকার করবে। অবশ্যই সরকারের এখানে ব্যর্থতা আছে। আপনি দেখেন, পুলিশের একজনকে গতকালকে কিংবা আজকে তাকে বহিষ্কার করা হয়েছে। তার যে ব্যক্তি বলছিল যে গুলি করলে একটা যায়, একটাই মরে, বাকিরা যায় না, তো তাকে তার পদ স্থগিত করতে এতদিন পর্যন্ত সময় লাগলো কেন? এগুলো দেখেন, সরকারের বিভিন্ন অর্গানের সহযোগিতা না করার কথাটা আসছে। এই জন্য আমি বলি, আজকে যে কথাটা আসছে যে সরকারের কঠোর হতে হবে, আপনি আইনের প্রয়োগে কঠোর হন, আপনি ব্যবস্থা গ্রহণে কঠোর হন, আপনি জনগণকে দমন নিপীড়নে কঠোর হওয়ার জন্য জনগণ বলছে না, কিন্তু আপনি তো মেরুদণ্ড সোজা করা একটা সরকারকে যে কথা বলে, এই সরকার মেরুদণ্ড সোজা করতে গিয়ে দেখা যাচ্ছে তারা বারবার হুঁচট খাচ্ছে, কিন্তু তাকে সিদ্ধান্ত নিতে হবে। রবিবার যে কথা বলছেন, এটা একটা জবাব 30 সেকেন্ডে শেষ করতে হবে। শরিয়ানের কথা বল, জামাত ইসলামী তো শরিয়ানের কথা প্রকাশ্যে এখন বলছে না। আমরা তো আগে জনগণের নৈতিক চরিত্র সংশোধন করে সেজন্য উপযোগী করতে হবে। আপনি বলছেন যে সেটা সুনির্দিষ্ট না, আপনি চুরি করলে হাত কেটে দিতে হবে, সুনির্দিষ্ট না। আপনি হাত কাটা বন্ধ করার জন্য আগে মানুষ যেন চুরি না করে তার কর্মসংস্থান ব্যবস্থা করতে হবে, তার খাদ্যের ব্যবস্থা করতে হবে, না করে তো আপনি হাত কেটে পারেন না। সুতরাং সবকিছু কিন্তু বিন্যস্তভাবে সুনির্দিষ্টভাবে আছে। আমি যে আদর্শে বিশ্বাস করি, আমি মুসলমান, 90% মুসলমানের দেশ, আমরা বলি যে আমার জীবন আচরণের সাথে সাংঘর্ষিক কোনো আইন যেন প্রণয়ন না হয়। অনেক ধন্যবাদ ইয়াসিন আরাফাত ভাই, ধন্যবাদ ফয়েজ আহমেদ, ধন্যবাদ শেখ রবিউল আলম ভাই। দর্শক, এই ছিল আজকের আলোচনা। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।